মামা বলতো, এখন তো তুমি অন্যের গাড়িতে চড়ছো, টাকা দিতে হচ্ছে বিনিময়ে। কে টাকা দিচ্ছে? আমি, তোমার মা, অথবা তোমার বাবা। এগুলো আমরা উপার্জন করি, তুমি না তো। তাই এগুলোতে তোমার হকও সামান্য। কিন্তু তুমি যখন বড় হবে, পড়ালেখা করবে, মস্ত বড় কলেজে ভর্তি হবে, এক সময় মস্ত বড় অফিসার হয়ে বের হবে, তখন তোমার টাকা হবে, যেভাবে চাও সেভাবে খরচা করতে পারবে, কাউকে কৈফিয়তও দিতে হবে না। নিজের কেনা গাড়িতে চড়বে, তোমার নিজস্ব ড্রাইভার থাকবে, তাকে যখন তখন হুকুম করতে পারবে। এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন বলো তো, কোনটা বেশি ভালো? আফরার মামা হাসতো একথা বলে। তার হাসি যেন তখন চওড়া হতো। এই হাসির মানে ছোট্ট আফরা বুঝতো না, কিন্তু এখন বোঝে। জীবন নামক বাস্তবতা ঘুরপা খেয়ে যুবতী আফরা এখন মামার সব কথা বুঝে। তবে মামাকে জোর গলায় নিজের বোকামো ও ভুলের কথা বলতে পারে না নিজের টাকায় বিলাসিতা করা ঢের ভালো। মামাটা যে হুট করে কোথায় হারিয়ে গেল, আফরা এত খুঁজেও পেল না। গাড়ির শব্দে আপন ভাবনা থেকে বের হয়ে আবরা ভ্রু কুঁচকে দরজার দিকে তাকায়। এত রাতে এদিকে কে গাড়ি নিয়ে আসবে? কিছুটা ভয়ও পায় সে। ভয় তার দ্বিগুণ হয় দরজার কর্নারার শব্দে। বড়সড় ঢোক গিলে তবুও যেন গলা শুকিয়ে যায়। সে এত ভীতু কেন? নিজেই মনেই প্রশ্ন করে। উত্তর আসে না। দৌড়ে যায় বোনের ঘরে, দরজার তালা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাবিটা গুপ্ত জায়গায় লুকিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় দরজার দিকে। ক্রমশ যেন মাথা ঘুরিয়ে ওঠে। এবার অপর পাশের মানুষটা বিরক্ত হয়। বার কয়েক জোরে বাড়ি বসায় দরজায়। আফরা দরজা খুলে বাইরে চোখ রাখতেই ভয়গুলো পালিয়ে গিয়ে একরাশ অবাকতা ফুটে ওঠে। অস্পষ্ট সুরে বলে ওঠে, নাদিয়া তুমি? নাদিয়া হাসে। আফরাকে পেছনে ফেলে নিজেই ঘরে ঢুকে পড়ে। বিরক্ত আর ভয়ের মিশ্রণে অদ্ভুত মুখের ভঙ্গিমা হয় আফরার। শক্ত কণ্ঠে বলে ওঠে, কার পারমিশনে ঘরে ঢুকলে? আমি তোমাকে ঘরে ঢুকার অনুমতি দিয়েছি? অপমানিত হওয়ার কথা থাকলেও নাদিয়া হয় না, বরং আফরার এমন কাঠখোট্টা টাইপের আচরণ তার ভালো লাগে। নাদিয়া ভাবলেশীনভাবে বলে, তোমার কাছে আসার কারণ, আগে মদের 6টা গ্লাস শেষ করে এসেছি, তারপরেও দেখো নেশা হয়নি। গাড়ি চালিয়ে এসে তোমার সামনে বসে স্বাভাবিকভাবে কথা বলছি, তোমার কথা বুঝতে পারছি, অথচ তুমি স্বাভাবিক থেকেও আমার আসার কারণও বুঝতে পারছো না। এটা কেমন কথা বলো তো? তোমাকে আমি অত্যন্ত চালাক ভেবেছিলাম। আফরা বলল, তোমার মনে হয় না তুমি একটু বেশিই করছো? আজ যে কাণ্ডটা তুমি করেছো, এর জন্য আমি চাইলেই তোমাকে মানহানির কেসে ঢুকিয়ে দিতে পারতাম, জানো? একে তো ব্ল্যাকমেল করেছো, তার উপর পুরো ভার্সিটির আজ থই থই হয়ে গিয়েছে। আমার সম্মানে একটু হলেও আঁচ লেগেছে নাদিয়া। এরপর আবার তুমি আমার বাড়িতে পর্যন্ত চলে এসেছো। সাহস কি করে হয় তোমার? আফরার কথায় নাদিয়া হুট করে বিছানায় গা এলিয়ে দেয়। চমকায় আফরা। এই মেয়ে কি থাকার চিন্তা ভাবনা করেছে নাকি? নাদিয়া বলে ওঠে, তোমার বিছানাটা এত শক্ত কেন? ঘুমানো যায়? আমার বাড়ির বিছানা কত নরম জানো? এক মুহূর্তেই নাদিয়ার ইঙ্গিত বুঝে ফেলল আফরা। এই মেয়ে তাকে বিলাসিতার লোভ দেখাচ্ছে। আফরা তাচ্ছিল্য হাসল, মুখে হাসি ধরে রেখেই বলল, আমার বিছানা শক্ত নয়, নরম তোমার শরীর। কিন্তু আমার শরীরটা এতটাও নরম নয়, খাপ খাবে না। তোমার দূরে থাকাই শ্রেয়। সেদিকের কথা আর বাড়াল না নাদিয়া। শুয়ে থেকেই বলল, আমি যতদূর জানি তোমার বয়ফ্রেন্ড নেই, না আছে কোনো পরিবার। আছে বলতে একটা ফ্রেন্ড। তাহলে না করছো কেন? আমার ভাইয়াকে তো চিনোই, তারপরেও না। আফরা বলল, তোমার ভাইয়াকে? আফরার প্রশ্নে চোখ বড় বড় হয়ে এলো নাদিয়ার। বিশ্বাসই করতে পারছে না, তার ভাইকে এই মেয়ে চিনে না, তাও আবার এই এলাকারই থেকে। অবাক হয়েই জিজ্ঞাসা করে, আমার ভাইয়াকে তুমি চেনো না? এও সম্ভব? আফরা বলল, কেন? তোমার ভাই কি প্রধানমন্ত্রী নাকি যে আমাকে চিনতেই হবে? নাদিয়া হেসে উঠল। মেয়েটাকে তার দারুণ লেগেছে। আর বলল না তার ভাইকে অজানাই থাকুক, ব্যাপারটা তার মজা লাগছে। অথচ আফরা মনে মনে নাদিয়াকে বেকুব বলে গালি দিল। সে ভেবেছিল মেয়েটা চালাক, এখন তো দেখছে বোকার হদ্দ। আফরা বলল, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার প্রস্তাব আগেই নাকচ করে এসেছি, তাই ছেঁচড়ার মতো আমার পেছনে ঘুরবে না। এসব আমি একদম পছন্দ করি না। তারপর এক প্রকার জোর করেই বের করে দিল নাদিয়াকে। নাদিয়ার খানিক রাগ হলেও কিছু বলল না। গাড়ির কাছে গিয়ে আবার কি মনে করে যেন ফেরত আসলো। দরজায় দাঁড়িয়ে বলল, তোমাকে আমি এমনি এমনি সিলেক্ট করিনি, তোমাকে আমার ভাবি করেই ছাড়বো। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, মিলিয়ে নিও। আফরার ঠোঁটের কোণেও সূক্ষ্ম এক হাসি দেখা যায়, যা স্পষ্ট হওয়ার আগেই মিলিয়ে যায়। চ্যালেঞ্জ? তার জীবনটা কি এখন কারো চ্যালেঞ্জের সংঘর্ষে শেষ হয়ে যাবে? সে তো এমন চায়নি। তাহলে প্রতিবার কেন সেই এমন সংঘর্ষের কারণ হাতিয়ার হয়? তার স্বাভাবিক জীবন কোথায় গিয়ে হারালো? কোথায় গেল সেই শৈশব?
কোথায় গেল সেই খিলখিল হাসি? কোথায় বা গেল সেই চেনা পরিচিত বাবা মা আর মামা? কোথাও নেই। তার জীবনটা সময়ে পরিক্রমায় যাচ্ছে ঠিকই, তবে কোনো দিক ঠিক নেই। নেই কোনো লক্ষ্য, নেই কোনো স্বপ্ন, শুধু ইচ্ছেটা হলো দুমুখ। একবার নিজের জন্য, আরেকবার বোনের জন্য কথা বলে। তার জীবনচক্রের সীমান্ত তার মৃত্যুতেই। আবুদ বলল, এই তোর সাহস তো কম না? ভাবির কাছ থেকে টাকা নিস? জন্মের রিক্সা চালানো শিখাই দেব। সবেমাত্র রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করতে যাবে আপরা, ঠিক তখনই উগ্র কণ্ঠের আওয়াজ ভেসে আসে। চোখ তুলে তাকায় আপরা। ভার্সিটিরই কিছু ছেলেপেলে। ভাবির ডাকের অর্থটা বুঝতে পারে না। রিক্সাওয়ালা ভয় পেয়ে রিক্সা ঘুরিয়ে নিলেই আপরা ভ্রুকুচকে বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এই যে মামা, আমি আপনাকে যেতে বলেছি, দাঁড়ান বলছি। ভাড়া হাতে ধরিয়ে দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। রিক্সাওয়ালাকে আর পায় কে? জীবন নিয়ে এখান থেকে যেতে পারলেই সে বাঁচে। একজন রিক্সা চালকের পুঁজির উৎসটাই যে রিক্সা, সেটা হারালেই তার জীবনের টানাপোড়ান শুরু হবে। রিক্সাওয়ালা যেতেই আপনার সামনের ছেলেগুলোর দিকে তাকায়। বেশভূষায় বড়লোকি ভাব, হয়তো তার থেকে জুনিয়রই হবে। শক্ত কণ্ঠে বলল, ভাবি কে? আর ভাইটাই বা কে? ছেলেগুলো মাথা নিচু করে নেয়, যেন জোর করে সম্মান ধরে রাখছে। আপরা বুঝতে পারে এদের বলে কোনো কাজ হবে না, তাই ভার্সিটির ভেতর ঢুকে পড়ে। ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করলে আর কোনো কাজ করা সম্ভব হবে না। তার আজ অনেক কাজ বাকি। আদুদ বলে ওঠে, এখানে বসুন ভাবি, আমরা চলে যাচ্ছি। এই চল তোরা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আপরা। এ কোন খেলা? এরকম সম্বোধন নিয়ে কে খেলছে তার সাথে? দুটো ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসেছিল সে। ক্লাস দুটো ভালোভাবে করতে পারেনি। সহপাঠীরাও তাকে ভাবি ভাবি করছে। এমনও অবস্থায় ক্লাসে মনোযোগ ধরে রাখা দুঃসহ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাস শেষ হতেই কোনো রকম গা বাঁচিয়ে লাইব্রেরিতে কেবল পা রেখেছে। এর মধ্যে জুনিয়র একজন ছেলে কথাটা বলে উঠল। বিরক্তির সাথে আপনার রাগও টের পেল। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেপেলেগুলোকে পরখ করে বলল, এই দাঁড়ান, একদম উঠবেন না। কার নেতৃত্বে এসব হচ্ছে? কে ভাবি ডাকতে বলেছে? আর এই সরকারি ভাইয়াইটে বা কে? ছেলে মেয়েগুলো ওর মুখ চাচাই করছে। আপনারা শক্ত হয়ে দাঁড়িয়েই রইল। একজন ছেলে মিনমিন করে বলল, আমাদের তো কয়েকটা বড় ভাই এসে বলল আপনাকে ভাবি ডাকতে, আর কোনো রকম সমস্যা যেন না হয় সেগুলো দেখতে। চোখ বুজে শ্বাস ফেললো আপরা। মস্তিষ্ক তার একটা নামই ইশারা করছে, নাদিয়া। এই মেয়ে ছাড়া এমন কেউ করবে না। কয়জনই বা মানুষ চেনে তাকে? দৃষ্টিটা স্বাভাবিক করে বলল, জাস্ট আপু বলবেন। পরবর্তী ভাবি শুনলে একটাকেও আস্ত রাখবো না বলে রাখলাম। পড়াশোনা করতে এসেছেন, কারো হুকুম পালন করতে না। একথা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না আপরা। যে কারণে লাইব্রেরিতে এসেছিল কাজটা সম্পন্ন করে লাইব্রেরি থেকে ত্যাগ করে। ছেলে মেয়েগুলো অদ্ভুত দৃষ্টিতে মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়ের ঝাঁজ অন্যরকম। এই মুহূর্তে তাদের মাঝরথিতে সাঁতার কাটার মতো মনে হয়েছে। এক তীরে বাঘ দাঁড়িয়ে আছে আর অন্য তীরে সিংহ। যে তীরেই যাবে না কেন শিকার তাদেরই হতে হবে। কে জানে আবার কুমিরের ভয় আছে নাকি? ছেলে মেয়েগুলো আবার নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। আর আপনার সে তো তন্ন তন্ন করে খুঁজে চলেছে নাদিয়াকে। আজ একটা উচিত শিক্ষা দিবেই সে। মেয়েটির সাহস দিন দিন বেড়ে চলেছে। নাদিয়াকে পেল ভার্সিটির শেষ মাথায়। এক ঝটকায় বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল নাদিয়া। আপনার মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। শক্ত হাতের ধাবা আরেকটু শক্ত করে বলল, বলেছিলাম না আমার শরীর তোমার মতো নরম নয়, খাপ খাওয়াতে পারবে না। এবার বুঝলে তো? ব্যথা মিশ্রিত মুখশ্রী এক নিমিষেই যেন গায়েব হয়ে গেল। নাদিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। তবে আপনার কাছে সেটা বিষ ছাড়া কিছুই লাগলো না। হাতের থাবা নরম হয়ে এলো। নাদিয়া নিজেই হাত ঝাড়া দিয়ে বলল, সমস্যা কি বলো? নরম জিনিসে শক্তের প্রভাব পড়লেই তো শক্ত হয়ে উঠবে। আমার যে শক্ত হয়ে ওঠাটা জরুরি। আপরা বলল, আমিই কেন নাদিয়া? পরিবারহীন চালচুলোহীন এক মেয়ে আমি, যার আপন বলতে কেউ নেই। তাকেই কেন তোমার ভাইয়ের জন্য পছন্দ হলো? দেশে তো মেয়ের অভাব পড়েনি। নাদিয়া বলল, কারণটা গোপন থাক, অন্য কোনো দিন বলবো। তবে হঠাৎ এত রাগের কারণ? আফরা বলল, তুমি বুঝতে পারছো না নাকি বুঝার ভান করছো? সবাইকে তুমি বলেছো আমাকে ভাবি ডাকতে, না হলে কেন সবাই ডাকবে আমাকে ভাবি বলে? তোমার ভাইটাই বা কে? আফরার কথায় ভ্রু কুচকায় নাদিয়া। সে বলেছে? কই? অবাক হয়ে বলল। নাদিয়া বলল, আমি কাউকে বলিনি, বিশ্বাস করো, কাউকে বলিনি ভাবি ডাকতে। আমি নিজেই বুঝতে পারছি না আবার কোন ভাইয়ের উদয় হলো। তুমি কিন্তু আমারই ভাবি হবে, না হলে তোমার জীবনের ইতি টানতেও আমার মিনিটও সময় লাগবে না। কেঁপে উঠল আপরা। মেয়েটা তাকে হুমকি দিচ্ছে, জীবন নেওয়ার হুমকি দিচ্ছে। সে কি মৃত্যুকে ভয় পায়? হৃৎপিণ্ডটা যেন চিৎকার করে বলছে, তুই ভয় পাস আপরা, তুই সত্যিই খুব ভয় পাস মৃত্যুকে।
না হলে তোর হৃদয় কাঁপবে কেন? কেন বুকে চিনচিনে ব্যথা করবে? দৃষ্টি নরম হয় আফরার। নাদিয়া হেসে ওঠে। হাসিটা তাচ্ছিল্যই বটে। এক সময় হাসির শব্দটা বাড়তে থাকে। নাদিয়া হাসতে হাসতে বলল, কি ভয় পেলে আফরা? উপস, সরি ভাবি, আমি তোমার একমাত্র ননদ ভাবি। আমাকে কেন ভয় পাবে? তোমার আমার সম্পর্ক তো মধুর হবে। আফরা ছুটে লাগায়, দৌড়াতেই থাকে। এক দৌড়ে ভার্সিটির গেট দিয়ে বাইরে চলে আসে। হাত পা কাঁপছে তার। এই মুহূর্তে নাদিয়াকে তার সাইকো মনে হচ্ছে, যার পাগলামিতে তার জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু সে তো জীবনটা এইভাবে শেষ করে দিতে চায় না। তার যে বৃহৎ এক ইচ্ছে আছে। আফরার এমন দৌড়ে যাওয়া দেখে নাদিয়ার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে সে। এই ভয়টাই সে দেখতে চেয়েছিল। ভাবি বানাবে, তবে তার অভিভাবক নয়। মেয়েটাকে বুঝতে হতো সে কার সাথে উঁচু গলায় কথা বলছে। নাদিয়া মাহমুদ ছাড়ার পাত্রী নয়। তার চোখ যে জহুরির চোখ। যা বা যাকে চোখে পড়ে এবং ভালো লেগে যায় তার নিস্তার নেই, যতক্ষণ না সে চাইবে। অনল মাহমুদ মস্ত বড় হার্ট স্পেশালিস্ট। ক্যারিয়ার জীবনে ছোটোখাটো হুটহাট কেসই ব্যতীত আর কোনো কেসেই অসফল হননি তিনি। এর জন্য তার অবশ্য ডিমান্ডের খামতি নেই। সুযোগটা লুপে নিতেও তিনি সময় ব্যয় করেন না। যেখানে 50,000 কাজ হয়ে যাবে সেখানে লাখ লাখ টাকা ডিমান্ড করে আজ সে এত দূর। তার মালিকানায় আজ দেশের বড় মস্ত 3টা হসপিটাল। অবশ্য লাখ টাকা ডিমান্ড তা কেবল টাকাওয়ালাদের কাছেই। গরিবদের কাছে তো সে মানবতার এক অপার মাধ্যম। কপালে অনেক মানুষের দোয়া তার জুটেছে, আবার অনেক মানুষের অভিশাপও। সেসবে সে কান বা চোখ কোনোটাই দেন না। প্রয়োজনই পড়ে না। দিব্যি তো জীবন চলে যাচ্ছে। নিজের কেবিনেই বসেছিলেন তিনি।